দেখো আজকে গ্রুপ থ্রিটা শুরু করবো বলেছিলাম, চলে আসছি। দেখো এখান থেকে অনেক প্রবলেম পড়ে, কিন্তু মেজরেও পড়ে মাইনরেও পড়ে। গ্রুপ থ্রি ভালো করে পড়তে হবে। বেশ, প্রথমে একটা জিনিস আমরা জানবো যে বাইনারি কম্পোজিশন জিনিসটা মানে কি, যে একটা বাইনারি কম্পোজিশন মানে কি। ঠিক আছে, তাহলে প্রথমে চলে আসি। দেখো বাইনারি কম্পোজিশনটা জিনিসটা কি। তাহলে বাইনারি কম্পোজিশন মানে কি স্যার বলো। বলছি গ্রুপ থ্রিতে সেট করাবেন না প্রথমে সেটটা? গ্রুপ থ্রিতে সেটটা না, গ্রুপ থ্রিতে সেটটা করো বলতে সেট তো সিলেবাসে নেই, ও রিলেশনটা আছে সিলেবাসে, তাও রিলেশন পুরোটা নয়। হ্যাঁ, যেটুকুই আছে সেটের যে বেসিক কনসেপ্ট গুলো জানো সেইগুলোই কাজে লাগবে, এই চেয়ে লেভেলে যেগুলো পড়েছো। আর পড়াতে পড়াতে যদি কিছু লাগে সেগুলো আমি বলে দিই, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে প্রথমে চলে আসি। দেখো যে ক্যাপিটাল এ বি এ নন এমটি সেট, ক্যাপিটাল এ একটা কি নিলাম, একটা নন এমটি সেট নিলাম। ঠিক আছে, ক্যাপিটাল এ একটা নন এমটি সেট। দেখো একটা বাইনারি রিলেশন মানে, এই বাইনারি কম্পোজিশন মানে একটা বাইনারি কম্পোজিশন কোন একটা সেটের উপর যখন আমরা নিচ্ছি, সেটা মানে একটা ম্যাপিং। কোথায় কোথায় এ ক্রস এ টু এ, ভালো করে বুঝে নাও। তাহলে একটা বাইনারি কম্পোজিশন, এ বাইনারি কম্পোজিশন অন এ। তাহলে যখন আমরা বাইনারি কম্পোজিশন ডিফাইন করব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোন একটা সেটের উপর করতে হবে। তাহলে বাইনারি কম্পোজিশন অন এ, সেটা মানে একটা ম্যাপিং। এটা একটা কি হবে, এটা একটা ম্যাপিং হবে। ম্যাপিং জিনিসটা তো জানো, কোথায় কোথা একটা ম্যাপিং এফ এ ক্রস এ টু। তাহলে দেখো এখানে বাইনারি কেন কথা বলা হচ্ছে, দেখো এখানে যদি দেখো যে ডোমেন সেটটা বাই, অর্থাৎ দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। বাই মানে দুই। তাহলে এক্ষেত্রে যে বাইনারি রিলেশন যেটা বলছে, এক্ষেত্রে কেন বাইনারি, এই বাইনারি কম্পোজিশন যেটা এখানে কেন বাই কথাটা ইউজ হচ্ছে, কারণ এখানে যদি আমরা ডোমেনটার দিকে দেখি, সেই ডোমেনটা হচ্ছে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। একটু কার্টেসিয়ান প্রোডাক্টটা বলে দিই, ঠিক আছে। আমি পড়াতে পড়াতে সেটের যা লাগবে অবশ্যই আমি বলে দেবো, কিন্তু সেট আলাদাভাবে তোমাদের সিলেবাসে কিন্তু নেই। বেশ, এ আর বি ধরো দুটো সেট নিলাম, দুটোই নন এমটি সেট। এটাও নন এমটি সেট, বিটাও নন এমটি সেট। তাহলে এ ক্রস বি এর এলিমেন্ট গুলো কেমন আকারে দেখতে হবে, অর্ডার পেয়ার টাইপের হবে। পেয়ার মানে জোড়ায় জোড়ায় নেবো, অর্ডার মিনস কোনটার পর কোনটা থাকবে। অর্ডারিং মানে যখনই কোনো একটা জিনিসে অর্ডারিং দেবো, যেমন ন্যাচারাল নাম্বার একটা অর্ডারিং প্রপার্টি আছে, যেটা তোমাদের নাম্বার থিওরি পড়ানোর সময় বলেছিলাম। কি কিরকম ভাবে অর্ডারিংটা দেওয়া আছে, একের পর দুই থাকবে, দুইয়ের পর তিন থাকবে। এই যে সাজানোটা, এই সাজানোটাকে আমরা বলে থাকি অর্ডারিং, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও অর্ডার পেয়ার মানে পেয়ার আকার এলিমেন্ট গুলো নেবো, কিন্তু পেয়ার আকারে যখন এলিমেন্ট গুলো নেবো, সেক্ষেত্রে প্রথম যে এলিমেন্ট, সেই প্রথম এলিমেন্টটা কিন্তু ক্যাপিটাল এ সেট থেকে তুলতে হবে, এবং এই পেয়ারের যে সেকেন্ড এলিমেন্ট, সেটা কিন্তু সেকেন্ড এলিমেন্টটাকে ক্যাপিটাল বি সেট থেকে তুলতে হবে। ওই জন্য এখানে অর্ডার শুধু নয়, অর্ডার পেয়ার কথাটা ইউজ হয়। শুধু পেয়ার মানে আলাদা জিনিস, আর অর্ডারিং দেওয়ার মানে কে আগে কে পরে থাকবে, সেই জিনিসটা কিন্তু আমাদের বলে দেওয়া হয়। তাহলে এখানে দেখো ডোমেন, এই যে বাইনারি কম্পোজিশন যে নিলাম অনেক সেট ক্যাপিটালে, ক্যাপিটাল সেটের এ সেটের উপর যে বাইনারি কম্পোজিশনটা আমরা ডিফাইন করলাম, তার যে ডোমেনটা, সেই ডোমেনটা কিন্তু দুটো সেট, দুটো সেম সেট, তার কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। এবার দেখো এই বাইনারি কম্পোজিশনকে জেনারেলি যে সিম্বল দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ও টাইপের, বলে দিচ্ছি। তাহলে দিস ম্যাপিং, তাহলে এইটুকু মাথায় ঢুকিয়ে নাও যে একটা বাইনারি কম্পোজিশন অন এ সেট ক্যাপিটালে, সেটা মানে একটা ম্যাপিং। কোথা থেকে কোথা,
না এ ক্রস এ থেকে এ। এবার দেখো এই যে দিস ম্যাপিং, এই যে ম্যাপিংটা এইটা এফ is generally this mapping F is generally denoted by the symbol কোন সিম্বল দিয়ে ডিনোট করা হবে? সিম্বল এইটা, এই যে গোল চিহ্নটাই তোমাদের কিন্তু বেশি ইউজ করা হবে। এই গোল চিহ্নটা মানে কিন্তু একটা ম্যাপিং কোথা থেকে কোথা, মানে যে সেটের উপরে এই গোল চিহ্নটা ডিফাইন করব, যদি এ সেটের উপর ডিফাইন করি এই গোল চিহ্নটা অর্থাৎ বাইনারি কম্পোজিশন, তাহলে ম্যাপিংটা হবে এ ক্রস এ থেকে এ। এবার চলে এসো দেখো, তাহলে এই যে কম্পোজিশন যেটা নিলাম এটা তো একটা ম্যাপিং কোথায় কোথায়, এ ক্রস এ থেকে এ থেকে। তাহলে গোল চিহ্নটা নিয়ে আর ঘাবড়ানোর কোনো দরকার নেই, গোল চিহ্নটা মানে একটা ম্যাপিং কোথায় কোথায়, এ ক্রস এ থেকে। এবার দেখো যে কোনো ম্যাপিং এর কি থাকে, ইমেজ থাকে, যে কোনো ম্যাপিং এর আমরা কি পাই, ইমেজ পাই। বেশ, এবার দেখো তাহলে এ ক্রস এ থেকে যদি একটা এলিমেন্ট নিই এরকম, এ ক্রস এর এলিমেন্ট গুলো অবভিয়াসলি অর্ডার পেয়ার টাইপের দেখতে হবে। এর যে ইমেজ, সেই ইমেজটাই হচ্ছে এ কম্পোজ বি। তাহলে আজকের পর থেকে যেন মনে থাকে যে এ কম্পোজ বি জিনিসটা কি না, কম্পোজিশন ম্যাপিং এর আন্ডারে অর্ডার পেয়ার এ কমা বি এই এলিমেন্টটার ইমেজ। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে ইমেজ, কার ইমেজ, এই যে এই এলিমেন্টটা কার আন্ডারে, আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন। কোন কম্পোজিশন, এই যে গোল চিহ্নটা। বেশ, আচ্ছা ইমেজ সবসময় কোথায় থাকে, ইমেজ সবসময় আমাদের কোডোমেনে থাকবে। এখানে কোনটা ডোমেন, এইটা ডোমেন জানো, মনে করে দিই সব একবার, পড়ানোর জন্য যা যা লাগবে সেগুলো আমি আলোচনা করে দেবো। এটা ডোমেন, আর এইটাকে জানো, এটাকে বলে কোডোমেন। ইমেজ সবসময় কোথায় থাকে, ইমেজ থাকবে কোডোমেন। তাহলে এই যে এ কম্পোজ বি এটা কোথায় থাকে, কোডোমেন, কোডোমেন মানে ক্যাপিটাল এতে থাকে। এবার কিছু এক্সাম্পলে চলে আসি, তার আগে বলি এই যে বাইনারি কম্পোজিশন এটাকে যেমন এই গোল্ড চিহ্ন দিয়ে ডিনোট করলাম, এইটার পরিবর্তে অনেক সময় এই যে ডট, প্লাস, স্টার, তারপরে গোল চিহ্ন দিয়ে ভিতরে প্লাস, আর গোল চিহ্ন দিয়ে ভিতরে ডট, এই এই ডিফারেন্ট টাইপের বাইনারি কম্পোজিশন ইউজ করা হয়, মানে এই সিম্বল গুলো ইউজ করা যায়। আচ্ছা তোমরা কিন্তু না জেনেও অলরেডি বাইনারি কম্পোজিশন পড়েছো, না জেনে বুঝো, সেটা ঠিক কোথায়, যেমন ছোটবেলায় একটা জিনিস দেখতে ছোটবেলা থেকে যে দুটো পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা, মানে সাম অফ টু ইন্টিজার্স, দুটো ইন্টিজারের যোগফল যদি নিই সেটা একটা ইন্টিজার। কেন হয়, দুটো ইন্টিজারের যে যোগফল সেটা ইন্টিজার কেন হয়, কারণ যোগ যে চিহ্নটা সেটা একটা বাইনারি কম্পোজিশন কোন সেটের উপর, অন দা সেট সেট। তাহলে প্রথম এক্সাম্পলে চলে আসি, আগে আইডিয়াটা বানিয়ে নাও কি জিনিস। তাহলে দেখো এই যে দেখো অন দা সেট জেড মানে ইন্টিজার সেটের উপর, on the set Z, let the binary composition binary যে composition যে ওটা, এইটা মানে কি ধরে নিলাম, স্ট্যান্ড ফর অ্যাডিশন। তাহলে ইন্টিজারের সেটের উপরে এই যে গোল চিহ্নটা, এই গোল চিহ্নটা মানে আমরা কি ধরে নিলাম, ইন্টিজার সেটের উপরে যে গোল চিহ্নটা, এই গোল চিহ্নটা মানে আমরা ধরে নিলাম যে কি দিচ্ছে, অ্যাডিশন মানে যোগ, যোগ বোঝাচ্ছে।
ব্র্যাকেটের চিহ্ন কি প্লাস। তার মানে ভালো করে দেখো বাইনারি, তার মানে এখানে প্লাস এটা একটা ম্যাপিং। তাহলে আজকের পর জেনে গেলে যে প্লাসটা কি, প্লাসটা একটা বাইনারি কম্পোজ, একটা ম্যাপিং কোন সেটের উপর, ইন্টিজার সেটের উপর। তাহলে প্লাসটা একটা ম্যাপিং জেড ক্রস জেড থেকে জেড। তাহলে এখানে এই যে এ কমা বি এর যে ইমেজ সেটা কেমন আকারে দেখতে হবে, এ কম্পোজ বি। আচ্ছা এখানে কম্পোজটা মানেই তো প্লাস, মানে গোল চিহ্নটা মানে তো প্লাস, তাহলে হয়ে গেল এ প্লাস বি। তাহলে এ কমা বি এর যে ইমেজ সেটা এ প্লাস বি। ইমেজ সবসময় কোথায় থাকে, ইমেজ সবসময় থাকবে আমাদের কোডোমেইন। এই জন্য আমরা এতদিন অব্দি বলে এসেছি যে সাম অফ টু ইন্টিজার ইজ অ্যান ইন্টিজার। এই যে সামটা অ্যাকচুয়ালি কি একটা বাইনারি কম্পোজিশন, বোঝা যাচ্ছে তো? এই জন্য আমরা বলতে পেরেছি। যেমন যদি এরকম একটা হ্যাঁ তাহলে স্যার। করি, এখানে যেমন 2 কম্পোজিশন 5 যদি করি, এখানে কম্পোজিশন মানে কিন্তু বলা আছে প্লাস, এটা শুনুন কোথায় আসছে। বা যদি আমি এরকম করি 2 কম্পোজিশন -2, এখানে কম্পোজিশন মানে কি প্লাস, এটা কোথায় আছে। বেশ, এরপরে নেক্সট এক্সাম্পল চলে আসে। নেক্সট এক্সাম্পল দেখো, নেক্সট এক্সাম্পল যেমন চলে আসি এখানে অন দা সেট জেড এই যে বাইনারি কম্পোজিশন, এইটা মানে ধরে নিলাম সাবট্রাকশন, মানে বিয়োগ। তাহলে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগটাও কিন্তু একটা বাইনারি কম্পোজিশন হবে। মানে এই যে মাইনাস চিহ্নটা এটা একটা ম্যাপিং, কথায় কথা এটা একটা ম্যাপিং জেড ক্রস জেড থেকে জেড। তাহলে এবার যদি অর্ডার পেয়ার এ কমা বি নিই, এর যে ইমেজ সেটা মানে কত, এ কম্পোজ বি। এখানে কম্পোজিশন মানেই তো মাইনাস, তাহলে এ মাইনাস, এটা কোথায় জেড, ইমেজ কোড মানে থাকবে। এই জন্য আমরা আগে বলেছি অলরেডি অনেকবার যে ডিফারেন্স অফ টু ইন্টিজার্স ইজ অ্যান ইন্টিজার, আর সাবট্রাকশন অফ টু ইন্টিজার্স ইজ অ্যান ইন্টিজার। তাহলে ইন্টিজারের সেটের উপর অ্যাডিশন এবং সাবট্রাকশন এগুলো কিন্তু বাইনারি কম্পোজিশন। দেখো এই সাবট্রাকশনটা যে কোনো সেটের উপরেই যে সবসময় বাইনারি কম্পোজিশন হবে সেটা কিন্তু নাও হতে পারে। হ্যালো, তাহলে এই সাবট্রাকশনটা যে কোনো সেটের উপর বাইনারি কম্পোজিশন আমরা সবসময় পাবো সেটা কিন্তু নাও হতে পারে। যেমন ন্যাচারাল নাম্বারের সেটের উপর, এই যে ম্যাপটা, এইটা কিন্তু বাইনারি কম্পোজিশন হবে না। তাহলে সাবট্রাকশনটা ন্যাচারাল নাম্বারের সেটের উপর কিন্তু বাইনারি কম্পোজিশন হবে না। কেন হবে না? কারণ দুটো ন্যাচারাল নাম্বারের বিয়োগফল ন্যাচারাল নাম্বার না হতে পারে। সাপোজ ফর এক্সাম্পল আমি যদি এরকম করি, এর যে ইমেজ কত, এটা কিন্তু কোথায় নেই, কোডোমেনে নেই। আর ইমেজ যদি কোডোমেনে না থাকে তাহলে ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড হবে না, বা ম্যাপিংটা ডিফাইন্ড হবে না। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, যে সাবট্রাকশনটা যেটা ইন্টিজার সেটের উপর বাইনারি কম্পোজিশন, কিন্তু ন্যাচারাল নাম্বার সেটের উপর বাইনারি কম্পোজিশন হচ্ছে না। ঠিক আছে, নেক্সট চলে আসছে নেক্সট এক্সাম্পলে।
যেমন ক্যাপিটাল এ ইকুয়াল টু নিচ্ছি এম টু আর, এই নোটেশন গুলো একটু মনে রাখতে হবে। এম টু আর মানে কালেকশন অফ অল 2x2 ম্যাট্রিসেস। এম টু আর মানে কি? কালেকশন অফ অল 2x2 ম্যাট্রিসেস। যে ম্যাট্রিক্সের এন্ট্রিস, দেখো ম্যাট্রিক্স বানাতে গেলে তো নাম্বার লাগে বা এন্ট্রিস লাগে, সেই নাম্বার গুলো বা এন্ট্রিস গুলো এখানে হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এটা হচ্ছে কালেকশন অফ অল 2x2 matrices with real entries। হলো? তাহলে এম টু আরটা কি? কালেকশন অফ অল 2x2 matrices। এন্ট্রিস গুলো কি নাম্বার? দেখো এখানে এন্ট্রিস গুলো হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। এর ক্ষেত্রেও অ্যাডিশন যদি নিই, মানে ম্যাট্রিক্স অ্যাডিশন যেটা বলি, এ ক্রস এ টু এ, এইটা কিন্তু একটা বাইনারি কম্পোজিশন হয়ে যাবে। তাহলে এই প্লাসটা, অর্থাৎ প্লাস মানে যেখানে ম্যাট্রিক্স অ্যাডিশন, দেখো দুটো যদি 2x2 ম্যাট্রিক্স যার এন্ট্রিস গুলো রিয়েল নাম্বার যোগ করো, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবে সেটাও 2x2 হবে এবং তার এন্ট্রিস গুলো রিয়েল নাম্বার হবে। তাই যে ম্যাট্রিক্স অ্যাডিশন এটা কিন্তু আমাদের একটা বাইনারি কম্পোজিশন হয়ে যাচ্ছে। ইমেজটা কেমন দেখতে হবে? দুটো ম্যাট্রিক্সই তুলনা, একটা এক্স একটা ওয়াই, এটা এর যে ইমেজটা কি হবে? এক্স কম্পোজ ওয়াই। কম্পোজ মানে এখানে গোল চিহ্নটা কে? গোল চিহ্নটা এখানে প্লাস। তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশনটা কিন্তু একটা বাইনারি কম্পোজিশন হবে অন দ্য সেট এ। এ মানে কি বলে দিচ্ছি। বেশ, এবার দেখো যেমন যদি আমি একটা যে কোনো ম্যাট্রিক্স নিই, তার ক্যাপিটাল এক্স, কম্পোজিশন যদি ও টু, ও টু মানে জানো জিরো ম্যাট্রিক্স, 2x2 জিরো ম্যাট্রিক্স। তো জিরো ম্যাট্রিক্স সাথে যে কোনো ম্যাট্রিক্সকে যোগ করলে কি পাবো? তার মানে এটা মানে কি? কম্পোজিশন মানে প্লাস এক্সই পাবো। তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশনটাও কিন্তু একটা বাইনারি কম্পোজিশন হবে। নেক্সট চলে আসি আমরা একটা জায়গায়, একটা কনসেপশনে চলে আসি। বেশ, আচ্ছা একটা জিনিস দেখো, যদি কোনো একটা সেটের আন্ডার, সরি, যদি কোনো একটা সেটের উপরে একটা বাইনারি কম্পোজিশন ডিফাইন করা যায়, মানে ধরো বোঝানোর পারপাসে বলছি, তো এইটা দুই ধরো এ একটা নন এমটি সেট, ধীরে সুস্থে বোঝো, একটু টাইম নাও। কেন বলছি? কারণ একটু তুলনামূলক বোঝার ব্যাপার আছে বাকি টপিক গুলো। বেশ, তাহলে ক্যাপিটাল এ ধরো একটা নন এমটি সেট আমরা কনসিডার করলাম, ঠিক আছে? একটা নন এমটি সেট নিয়েছি। এবার ধরো কম্পোজিশনটা যে ম্যাপ, এটা ডিফাইন্ড অন ইজ ওয়েল ডিফাইন্ড, মানে ম্যাপিংটা পাওয়া যাবে। তাহলে ম্যাপিং যদি পাওয়া যায় তাহলে কি হবে? তার মানে কি, এ কমা বি যদি তুলি এখান থেকে, তার যে ইমেজ এ কম্পোজ বি সেটাও এতে থাকে। তার মানে কি, এখান থেকে কি ইমপ্লাই করলো? এ দেখো এ কমা বি তুলছি কোথা থেকে? এ ক্রস এ থেকে। তার মানে এ আর বি দুটোই এতে আছে। সেটা কি ইমপ্লাই করছে? তারপরে দেখো এই যে কম্পোজিশন, অর্থাৎ এই যে গোল চিহ্নটা, এর আন্ডারে কি হচ্ছে? এ কি করছে? এ বি যদি এ কে থাকে, তাহলে এ কম্পোজ বি কেও এ তে নিয়ে যাচ্ছে।
তার মানে ওই কম্পোজিশনটাকে কাজে লাগিয়ে যে এলিমেন্ট গুলো বানাচ্ছি সেটা কিন্তু আর এর বাইরে থাকছে না। তখন তার মানে কি বলতে পারবো, এটাকে বলতে পারবো ক্লোজড। ক্লোজড মানে কি, ওর বাইরে যাচ্ছে না, ওর ভিতরেই থাকছে। তাহলে এটাকে বলবো ক্লোজড আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন ও। তাহলে এরকম যখন ঘটবে এরকম একটা জিনিস, মানে যখন এই ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড হবে, তখন কি এ বি যদি এতে থাকে, এ কম্পোজ বিটাও এতে থাকে, তখন তাকে এটাকে কি বলবো, ক্লোজড। এটাকে বলবো ক্লোজড আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন এই যে গোল চিহ্নটা। তাহলে এটাকে বলবো ক্লোজড আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন, এই গোল চিহ্নটা। এটা হচ্ছে গল্প। বেশ, খুব ভালো। যেমন দেখো, খুব সিম্পল একটা আইডিয়া বলি তোমাদের, যে আমরা কি দেখলাম একটু আগে, যে এ কমা বি যদি ইন্টিজার হয় তাহলে ইমপ্লাই করবে এ প্লাস বি, অর্থাৎ এ কম্পোজ বি সেটা ইন্টিজার। তার মানে এক্ষেত্রে কি বলতে পারবো, এটা কি শো করছে, এটা শো করছে যে জেড ইজ ক্লোজড আন্ডার অ্যাডিশন। তাহলে আশা করি ক্লোজ ব্যাপারটা বোঝা গেছে, যে এ কমা বি যদি ক্যাপিটাল এ থেকে তুলি, তার জন্য এ কম্পোজ বিটাও এতে থাকে, তখন বলবো যে ক্যাপিটাল এ সেটটা ক্লোজ আন্ডার দিস বাইনারি কম্পোজিশন। এখানে যেমন অ্যাডিশন জেড, সেটা ক্লোজ আন্ডার অ্যাডিশন, বা জেডটাকে বলতে পারবো ক্লোজ আন্ডার সাবট্রাকশন, এটাও কিন্তু বলা যায়। বেশ, এরপর চলে আসি। ন্যাচারাল নাম্বারের সাবট্রাকশনটা ক্লোজ নয় তাহলে স্যার? না, ক্লোজ না, কারণ এ বি ন্যাচারাল নাম্বার হলে এ মাইনাস বিটা ন্যাচারাল নাম্বার নাও হতে পারে, তাহলে এই কম্পোজ বিটা এনে নাও থাকতে পারে, সেই জন্য। কিন্তু অ্যাডিশনটা ন্যাচারাল নাম্বার, সেটার উপর ক্লোজ হবে। এ আর বি যদি ন্যাচারাল নাম্বার হয়, এ প্লাস বি সেটা কিন্তু এনে থাকে, ঠিক আছে। এরপর চলে আসি, দেখো কিছু কিছু এক্সাম্পল রাইট সাইডে লেখা আছে, সেগুলো ডেসক্রিপশনে দেবো। প্রথমে চলে আসে ডেফিনেশন। দেখো, বাইনারি কম্পোজিশনকে আমরা কমিউটেটিভ কখন বলবো, তাহলে কম্পোজিশন একটা বাইনারি কম্পোজিশন নিলাম, হলো একটা বাইনারি কম্পোজিশন নিলাম অন এ সেট ক্যাপিটাল। তাহলে কম্পোজিশন একটা বাইনারি কম্পোজিশন নিলাম অন এ সেট ক্যাপিটাল, যেখানে ক্যাপিটাল এটা অবভিয়াসলি একটা নন এমপ্টি সেট। এবার এই যে বাইনারি কম্পোজিশন, এটাকে কমিউটেটিভ বলবো, দেন দিস বাইনারি কম্পোজিশন is said to be commutative. তাহলে বাইনারি কম্পোজিশনটা কমিউটেটিভ কখন বলবো, যদি কি হয় দেখো, এ কম্পোজ বি এইটা ইকুয়াল টু বি কম্পোজ এ হয়। আচ্ছা, ওটা ফর অল চিহ্ন ঠিকঠাক লেখা হয়নি, যে নোট লিখেছে ফর অল চিহ্নটা এরকম হয়, মানে সমস্ত এ বি এর জন্য হবে, অর্থাৎ এ আর বি এর যদি পজিশন ইন্টারচেঞ্জ করি, ইমেজ একই থাকবে কম্পোজিশন আন্ডার।
তাই এটা মনে রাখো, এটা মনে রাখা দরকার, অনেক জায়গায় কাজে লাগবে। যে বাইনারি কম্পোজিশনটাকে বলবো কমিউটেটিভ। ফরল চিহ্নটা নোটে ওরভাবে লেখা আছে, ঠিকঠাক করে তোমরা লিখে নেবে, আমি যেমন লিখে দিলাম। ঠিক আছে, তো একটা বাইনারি কম্পোজিশন সেটাকে কমিউটেটিভ বলবো যদি a compose b equal to b compose a হয়, for all a comma b belongs to capital H। যেমন দেখো এই যে প্লাস ম্যাপটা নিলাম, এখানে আমরা কি লিখতে পারবো, a প্লাস b মানে a কম্পোজ b সমান b কম্পোজ a ফর অল a কমা b বিলংস টু জেড এর জন্য। এটা তো ছোটবেলা থেকে বলতে পারি। কেন বলতে পারি, কারণ এই যে বাইনারি কম্পোজিশনটা ইজ কমিউটেটিভ। ক্লিয়ার? কিন্তু দেখো এই যে বাইনারি কম্পোজিশনটা আমরা নিলাম, এই বাইনারি কম্পোজিশনটাই কিন্তু ইজ নট কমিউটেটিভ। তাহলে সব বাইনারি কম্পোজিশনই যে কমিউটেটিভ হবে সেটা কিন্তু নাও হতে পারে। যেমন একই সেট রাখছি ইন্টিজার, সেম সেট ইন্টিজারের উপর অ্যাডিশনটা কমিউটেটিভ। কেন? অ্যাডিশনের ক্ষেত্রে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হচ্ছে ফর অল এ বি বিলংস টু জেড এর জন্য, অর্থাৎ a কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ হচ্ছে। বাট অ্যাডিশনের সেটের উপর যে সাবট্রাকশনটা দেখি, এই সরি ইন্টিজারের সেটের উপর যদি সাবট্রাকশনটা দেখি, সরি, তাহলে ইন্টিজার সেটের উপর সাবট্রাকশনটা কিন্তু কমিউটেটিভ হবে না। কেন? কারণ দেখো আমি যদি 2 কম্পোজ 3 করি, এটা কিন্তু নট ইকুয়াল টু 3 কম্পোজ 2, বোঝা গেল? বা 4 কম্পোজ 1 যদি করি, এখানে কম্পোজ মানে মাইনাস, এটা কিন্তু নট ইকুয়াল টু 1 কম্পোজ 4, বোঝা গেল? তাহলে সাবট্রাকশনটা কিন্তু ইন্টিজার সেটের উপর কমিউটেটিভ নয়। আশা করি তোমাদের বোঝা যাচ্ছে, কোনো অসুবিধার কথা নয়। হ্যাঁ স্যার। আবার দেখো ম্যাট্রিক্স যদি নিই, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি বলি এম টু আর নোটে ডান দিকে যেগুলো লেখা আছে ওগুলো রাফ লেখা আছে, রাফ গুলো হয়তো স্টুডেন্টরা ভুল লিখতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা নোট দেখে লিখে নেবে। এম টু আর সেটটা আমি একটু আগে বললাম, বেশ। এম টু আর সেটে আমি ডটটাকে নিচ্ছি, ডট, ডট মানে কি জানো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, ডট কম্পোজিশনটা মানে মাল্টিপ্লিকেশন। তাহলে এটা এম টু আর ক্রস এম টু আর টু এম টু আর, সরি, দেখো এই যে ডটটা, এই ডটটা কি করছে, এটা স্ট্যান্ড ফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আচ্ছা, ম্যাট্রিক্সের যে গুণটা সেটা কিন্তু কমিউটেটিভ হয় না, ছোটবেলায় পড়েছিলে, মনে করে দেখো। ম্যাট্রিক্সের যে গুণ, সেই গুণটা কিন্তু কমিউটেটিভ হয় না। মানে ইন জেনারেল এ ডট বি মানে এ কম্পোজ বি নট ইকুয়াল টু কিন্তু বি কম্পোজ এ। এখানে কম্পোজ মানে ডট, ঠিক আছে? তার মানে এই যে ডট ইজ নট কমিউটেটিভ। তাহলে ডট ইজ নট কমিউটেটিভ, তাহলে এটা কমিউটেটিভ কিন্তু হবে না। ঠিক আছে, বেশ। এবার চলে আসছে একটা বাইনারি কম্পোজিশনকে অ্যাসোসিয়েটিভ কখন বলবো।
ভালো করে এগুলো বুঝে নাও। তারপর এটা পড়ার জন্য রিলেশনে একটা আইডিয়া কাজে লাগবে, কতগুলো জিনিস আছে সেগুলো আমি রিলেশনের কতগুলো প্রমাণ আছে, রিলেশনটা একটু পড়াবো, দিয়ে কম্পোজিশন টেবিলে যাব। বেশ, যেটা বলছিলাম চলে আসি, যে একটা বাইনারি কম্পোজিশনকে কখন অ্যাসোসিয়েটিভ বলবো। তাহলে বাইনারি কম্পোজিশন এই যে এইটাকে বলবো is said to be associative। তাহলে বাইনারি কম্পোজিশনকে আমরা অ্যাসোসিয়েটিভ কখন বলবো? দেখো এইটাকে অ্যাসোসিয়েটিভ বলবো যদি কি হয়, এ কম্পোজ ব্র্যাকেটে বি কম্পোজ সি, মানে তিনটে এলিমেন্ট যদি নিয়ে এবিসি, তাদের মধ্যে ব্র্যাকেট গুলো ইন্টারচেঞ্জ করা যাবে, অর্থাৎ এ কম্পোজ বি কম্পোজ সি। এটা সমান কি লিখতে পারবো? এ কম্পোজ বি কম্পোজ সি। ফর অল চিহ্নটা ঠিকঠাক লিখবে। ঠিক আছে, তাহলে বাইনারি কম্পোজিশনটাকে আমরা অ্যাসোসিয়েটিভ বলবো যদি এ কম্পোজ ব্র্যাকেটে বি কম্পোজ সি সমান এ কম্পোজ বি ব্র্যাকেটে কম্পোজ সি, এরকম একটা জিনিস যদি হয় ফর অল এবিসি বলে বুঝেছে। আচ্ছা, আবার এক্সাম্পল আছে একটা আলোচনায়। যেমন দেখো এই যে এইটা কিন্তু অ্যাসোসিয়েটিভ অন জেড। জেড সেটে যে বাইনারি কম্পোজিশনের কথা আমরা আলোচনা করছি অর্থাৎ অ্যাডিশন, তাহলে ইন্টিজারের সেটের উপর যে বাইনারি কম্পোজিশনটা নিয়ে আলোচনা করছি অর্থাৎ অ্যাডিশন, সেটা কিন্তু অ্যাসোসিয়েটিভ। কেন? খুব সোজা, কারণ যদি এই জিনিসটা করি এ কম্পোজ ব্র্যাকেটে বি কম্পোজ সি, এখানে কম্পোজ মানে প্লাস, গোল চিহ্নটা মানে কি এখানে প্লাস, সো দিস ইজ ইকুয়াল টু এ কম্পোজ বি, এখানে গোল চিহ্নটা মানে প্লাস প্লাস ফর অল এ বি সি বিলংস টু জেড। কিন্তু দেখো সেম সেটের উপরে যদি সাবট্রাকশনটা নিই সেটা কিন্তু অ্যাসোসিয়েটিভ হয় না, বাট সাবট্রাকশন মানে যেটা মাইনাস ইজ নট অ্যাসোসিয়েটিভ অন জেড। তাহলে সাবট্রাকশনটা কিন্তু আমাদের ইন্টিজার সেটের উপর অ্যাসোসিয়েটিভ হবে না। কেন হবে না? নিজেরাই এক্সাম্পল দেখো কেন হবে না, নিজেরাই দেখো তাহলে বুঝতে পারবে কেন হবে না। কারণ খুব সোজা, দেখো যদি এরকম করি আমি, কি সমান হবে না তো নাকি? তাহলে এ কম্পোজ ব্র্যাকেটে বি কম্পোজ নট ইকুয়াল টু কম্পোজ। আশা করি বুঝতে পেরেছে, কোনো অসুবিধা থাকার কথা নয়, আর থাকলে বলো বলে দিই। হ্যাঁ স্যার। বেশ, তাহলে অ্যাসোসিয়েটিভ জিনিসটা কি? কোন একটা কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ কখন বলবো এটা মনে রেখো, আর কোন একটা কম্পোজিশনকে কমিউটেটিভ কখন বলবো এই জিনিসটাও কিন্তু মাথায় রাখো। চলো একটা অঙ্কতে চলে আসি, কি বলছে অঙ্কটা ভালো করে দেখো। বলছে লেট কম্পোজিশন বি অ্যান অ্যাসোসিয়েটিভ বাইনারি কম্পোজিশন অন এ সেট এস। কম্পোজিশন সেটা একটা বলে দিয়েছে, বি অ্যান অ্যাসোসিয়েটিভ বাইনারি।
তাহলে কম্পোজিশন বি অ্যান অ্যাসোসিয়েটিভ বাইনারি কম্পোজিশন on a set ক্যাপিটাল এস। তাহলে কম্পোজিশনটা একটা অ্যাসোসিয়েটিভ বাইনারি কম্পোজিশন কার উপর? অন এ সেট ক্যাপিটাল এস। হলো, এটা বলে দিয়েছি। তার মানে এস সেটের উপর কিন্তু কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ বলে দিয়েছি। লেট ক্যাপিটাল টি বি এ সাবসেট অফ এস। ক্যাপিটাল টি হচ্ছে একটা এস এর সাবসেট ডিফাইন্ড বাই ডিফাইন করছি এ বিলংস টু এস, যাতে করে মানে ক্যাপিটাল টি তে এস এর সেই সমস্ত এলিমেন্ট আছে আচ্ছা ফর অল চিহ্নটা বারবার এইচ এর মতো করে দিয়েছে, ওটা এইচ এর মতো হবে না, এরকম হবে ফর অল এক্স বিলংস টু এস। সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তাহলে ক্যাপিটাল টি সেটটাতে এস এর কেমন এলিমেন্ট আছে? যারা এস এর বাকি এলিমেন্ট গুলোর সাথে কমিউট করছে। এটা মানে তো কমিউট করা, পজিশন ইন্টারচেঞ্জ করা মানে কমিউট করা, এটা মনে রাখো। আর যদি সবাই কমিউট করে তখন কম্পোজিশনটাকে কমিউটেটিভ বলি। বেশ, যাই হোক, কি দেখাতে বলেছে? প্রুভ দ্যাট কি দেখাতে বলেছে দেখো, ক্যাপিটাল টি ইজ ক্লোজড আন্ডার দিস কম্পোজিশন। তাহলে কি প্রমাণ করতে? প্রুভ দ্যাট ক্যাপিটাল টিটা হচ্ছে ক্লোজড কার আন্ডারে? আন্ডার দিস কম্পোজিশন ও। ঠিক আছে, ও কম্পোজিশন আন্ডারে ক্যাপিটাল টি সেটটা আছে ক্লোজড। বেশ, এবার দেখো যদি টি সেটটাকে ক্লোজড প্রমাণ করতে হয়, একটা সেটকে ক্লোজড প্রমাণ করে মানে কি শেখালাম? এই যে একটুকে দেখালাম যে ক্যাপিটাল এটাকে বলবো যে ক্যাপিটাল এটা হচ্ছে ক্লোজড কার আন্ডারে? আন্ডার দিস কম্পোজিশন। তাহলে ক্যাপিটাল এ সেটটাকে বলবো যে এই যে গোল চিহ্নটা অর্থাৎ কম্পোজিশন আন্ডারে ক্লোজড কখন বলবো? যদি কি শেখালাম এ আর বি সেটা ক্যাপিটাল এ থেকে তুলি এবং ইমপ্লাই করে এ কম্পোজ বি সেটাও ক্যাপিটাল এ। এই তো গল্প। তাহলে এটাকে বলবো ক্লোজড আন্ডার ওই গোল চিহ্নটা, গোল যে চিহ্নটা তার আন্ডারে ক্লোজড। যদি এ বি ক্যাপিটাল এ থেকে তোলার জন্য এ কম্পোজ বিটাও ক্যাপিটাল এ। তাহলে টিটাকে যদি ক্লোজড দেখাতে হয় কার আন্ডারে? ওই যে গোল চিহ্নটা কম্পোজিশন। তাহলে এর আন্ডারে গোল চিহ্নটার আন্ডারে যদি টিটাকে ক্লোজড দেখাতে হয় তাহলে কি দেখাতে হবে? তাহলে দেখাতে হবে এক্স আর ওয়াই যদি টি তে থাকে বা এ আর বি যদি টি তে থাকে তার জন্য দেখাতে হবে এ কম্পোজ বিটাও ঠিক আছে, তাই তো? তাহলে আমাদেরকে দেখাতে হবে কি দেখাতে হবে? এ আর বি যদি টি তে থাকে এ কম্পোজ বিও টি তে থাকে। চলো তাহলে প্রমাণের দিকে এগোই। বেশ, টি সেটটা কেমন দেখতে? যে সেই সমস্ত এ বিলংস টু এস যাতে করে এ কম্পোজ এক্স ইকুয়াল টু এক্স কম্পোজ এ
তাহলে এই কম্পোজ এক্স ইকুয়াল টু এক্স কম্পোজে কার জন্য? ফর অল এক্স বিলংস টু এস। এটাই ক্যাপিটাল টি সেট। চলো এবার এ আর বি দুটো এলিমেন্ট ক্যাপিটাল টি থেকে, এ আর বি দুটো এলিমেন্ট ক্যাপিটাল টি থেকে পেয়েছি। তাহলে টিটাকে দেখাতে হবে ওই কম্পোজিশন অর্থাৎ গোল চিহ্নটার আন্ডারে ক্লোজড। তার মানে এ আর বি যদি টিতে থাকে আমরা কি দেখাবো? যে এ কম্পোজ বি সেটাও ঠিক আছে, তো দেখাবো। বেশ, আচ্ছা এটা টিতে থাকলে কি হবে? টিতে কারা আছে? যারা যাদের জন্য এ কম্পোজ এক্স ইকুয়াল টু এক্স কম্পোজ এ হবে ফর অল এক্স বিলংস টু এস এর জন্য। তাহলে যেহেতু এটা টিতে আছে তাহলে কি হবে? আশা করি তোমাদের বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। বিটাও যেহেতু টিতে আছে তাহলে বিটাও সবার সাথে কমিউট করবে। টিতে থাকা মানে তো এই জিনিসটা। তাহলে যেহেতু এটা টিতে আছে এ কম্পোজ এক্স ইকুয়াল টু এক্স কম্পোজ এ হবে ফর অল এক্স বিলংস টু এস এর জন্য, এবং বি কম্পোজ এক্স ইকুয়াল টু এক্স কম্পোজ বি হবে ফর অল এক্স বিলংস টু এস। এবার দেখো আমাদেরকে দেখাতে হবে, ভালো করে বুঝো কি দেখাতে হবে সেটা বোঝা। টিটাকে ক্লোজড দেখাতে হবে ওই কম্পোজিশন আন্ডারে, মানে দেখাতে হবে এটা টিতে আছে দেখাতে হবে। আচ্ছা এইটাকে যদি টিতে আছে দেখাতে হয় তার জন্য কি প্রমাণ করতে হবে? তার জন্য এই জিনিসটা প্রমাণ করতে হবে। কারণ টিতে থাকা মানেই তো সমস্ত এক্স এর সাথে কমিউট করবে, মানে এ কম্পোজ বি কম্পোজ এক্স ইকুয়াল টু এক্স কম্পোজ এ কম্পোজ বি হবে, তাই তো? তাহলে নাও ফর অল এক্স বিলংস টু এস এর জন্য, তাহলে ফর অল এক্স বিলংস টু এস এর জন্য কি হবে? এ কম্পোজ বি কম্পোজ এক্স করে। দেখো এই যে কম্পোজিশনটা সেটা বলে দেওয়া আছে অ্যাসোসিয়েটিভ। তাহলে যেহেতু কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ তাহলে কম্পোজিশনটা কি বলে দেওয়া আছে? অ্যাসোসিয়েটিভ। তাহলে এ কম্পোজ বি কম্পোজ এক্স মানে কি লিখতে পারবো? এইচ লিখতে পারবো। কেন? যেহেতু এটা অ্যাসোসিয়েটিভ। হলো, তাহলে যেহেতু এটা অ্যাসোসিয়েটিভ। আচ্ছা বি কম্পোজ এক্স মানে কত? এখান থেকে দেখো এক্স কম্পোজ বি, আবার ব্র্যাকেট গুলো ইন্টারচেঞ্জ করো, মানে যেহেতু কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ এটা মানে কি লিখতে পারবো? আবার এ কম্পোজ এক্স মানে কত? এক্স কম্পোজ এ, আবার ব্র্যাকেটের ইন্টারচেঞ্জ করো। তার মানে কি দেখলাম? ফর অল এক্স বিলংস টু এস এর জন্য এ কম্পোজ বি কম্পোজ এক্স সরি এক্স কম্পোজ এ কম্পোজ বি, মানে এ কম্পোজ বিটাও সবার সাথে কমিউট করছে। দেয়ারফর সবার বোঝা গেছে তো? হ্যাঁ না না দেখে নাও। হ্যাঁ স্যার। তাহলে দেয়ার, তাহলে এখান থেকে কি বলবো? দিস শো দেয়ার, কি শো করছে এখান থেকে? if a comma b belongs to t then তাহলে এখান থেকে বলতো হেন্স টিটা হচ্ছে ক্লোজড কার আন্ডার? আন্ডার দিস কম্পোজিশন। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল এই যে কম্পোজিশন এই যে গোল চিহ্ন তার আন্ডারে টিটা ক্লোজড। বেশ, এরপর একটা এক্সাম্পল লেখা আছে, দেখো একটা কম্পোজিশন ডিফাইন করা আছে। বলছে দেখো এটা এই কম্পোজিশনটা কোশ্চেনটা কেমন ছিল বলে দিচ্ছি শোনো। এই যে কম্পোজিশনটা
এটা কমিউটেটিভ হবে কিন্তু অ্যাসোসিয়েটিভ হবে না। চলো চেক করো কিরকম দেওয়া আছে কম্পোজিশন। যদি এই বইটাকে কিনতে চাও, আমি যে বইটা থেকে পড়াচ্ছি এসকে মাপার আর মালিক মোডারসন, এসকে মাপার হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার, ওই বইটা ফলো করতে পারো। আর মালিক মোডারসন একটা বই পিডিএফ আমি পাঠিয়ে দেবো, ওই বইটা ফলো করতে পারো গ্রুপ থ্রির জন্য। মাইনর যাদের আছে তারা নাও কিনতে পারো, মেজরের যারা আছে তারা কিনতে পারো এসকে মাপার বইটা, হায়ার অ্যালজেব্রা এসকে মাপা কিনতে পারো। ঠিক আছে, কোশ্চেনটা কি ছিল বলে দিই। কোশ্চেনটা এরকম ছিল, এক্সামে whether the composition এই যে গোল চিহ্নটা ডিফাইন অন দ্য সেট ইজ এক নম্বর কমিউটেটিভ, দু নম্বর অ্যাসোসিয়েটিভ। যেখানে কম্পোজিশন অন জেড ডিফাইন বাই, আর জেড নয়, কম্পোজিশন অন কিউ রেশনাল নাম্বারের যে সেট ডিফাইন বাই এ কম্পোজ বি ইকুয়াল টু এ বি প্লাস ওয়ান। এখানে এ আর বি গুলো রেশনাল নাম্বার। তাহলে এ কম্পোজ বি ইকুয়াল টু এ বি প্লাস ওয়ান, যেখানে এ আর বি গুলো রেশনাল নাম্বার। খুব সোজা, কিভাবে করবো চেক করে নাও। এ কম্পোজ বি সমান কেমন দেওয়া আছে, সহজ অঙ্ক। এ বিটা কিউ থেকে তুললে ধরো, এবার যদি এ কম্পোজ বি যদি করি, এ প্লাস ওয়ান, বি কম্পোজ এ যদি করি বি এ প্লাস ওয়ান। এবার যেহেতু এ বি রেশনাল নাম্বার, এ বি ইকুয়াল টু বি হবে ফর অল এ কম বি বিলংস টু কিউ। যেহেতু এ বি গুলো রেশনাল নাম্বার, তাহলে এখান থেকে কি পাবো, তাহলে দেয়ারফর যেহেতু এ বি ইকুয়াল টু বি এ, তার মানে এখান থেকে কি পাবো, ফর অল এ বি বিলংস টু কিউ। তার মানে কম্পোজিশনটা হয়ে গেল কমিউনিটি। অ্যাসোসিয়েটিভ হবে কিনা চেক করবো, লেট এ বি সি তিনটে তুলে নাও, কিউ থেকে হলো, তাহলে এবিসি তিনটে রেশনাল নাম্বার। বেশ, দেন এ কম্পোজ বি যদি করি, সরি এ কম্পোজ বি কম্পোজ সি যদি করি, এটা সমান কথা হবে বি কম্পোজ সি মানে বিসি প্লাস ওয়ান। আবার এইটা সমান তাহলে কথা হবে এ কম্পোজ বিসি প্লাস ওয়ান, মানে
তাহলে এ বি সি প্লাস এ প্লাস আবার এ কম্পোজ বি প্রথম ব্র্যাকেটে কম্পোজ সি, এটা সমান কত? আচ্ছা, এ কম্পোজ বি মানে হচ্ছে এ বি প্লাস ওয়ান। এটা মানে কি হবে? তাহলে বুঝতে পারলে যে দুটো সমান হচ্ছে না, দুটো কিন্তু আমরা সমান পাচ্ছি না, দেয়ার পর কি তাহলে কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হচ্ছে না। হ্যালো, তাহলে কমিউটেটিভ হলো কিন্তু অ্যাসোসিয়েটিভ হলো। বেশ, আচ্ছা এরপর আমি একটা জিনিস বলবো, রিলেশনটা আজকে বলবো না। তোমরা যদি পিডিএফটার একটা পাতায় আমি চলে যেতে বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে 7 পাতায়, পেজ নাম্বার 7, আমি কম্পোজিশন টেবিল বলে একটা জিনিস শেখাবো, শুনে নেবে ভালো করে। এখানে একটা জিনিস আমি আজকে শেখাবো কম্পোজিশন টেবিল। তার আগে আমি রেসিডিউ ক্লাস বলে একটা জিনিস বলবো, শুনে নাও ভালো করে। কেন আসছে, কি আসছে, নেক্সট দিন আলোচনা হবে। আজকে শুধু রেসিডিউ ক্লাস গুলো বলে দেবো, কেমন করে লিখতে হয় বলে দেবো, কেমন করে টেবিল বানাতে হয় বলে দেবো, যেটা তোমাদের খুবই কাজে লাগবে কিন্তু। শুনে নাও ভালো। আচ্ছা দেখো, ডিভিশন অ্যালগোরিদম বলে একটা জিনিস আমরা শিখেছি, ঠিক আছে? তাহলে লিখি এখানে রেসিডিউ ক্লাস আগে, এটা ভালো করে বুঝে নাও, পরে বুঝতে পারছি না বললে কিন্তু হবে না। রেসিডিউ ক্লাস জিনিসটা বুঝে নাও। দেখো, যে কোনো ইন্টিজারকে, কেন রেসিডিউ, রেসিডিউ মানে কি ভাগশেষ, যে কোনো ইন্টিজারকে যদি আমরা এন দিয়ে ভাগ করি, কি কি ভাগশেষ পেতে পারি? তোমাদেরকে বলেছিলাম পরীক্ষার জন্য ডিভিশন অ্যালগরিদম পড়তে হবে ভালো করে। তাহলে এনি ইন্টিজার যদি এন দিয়ে ডিভাইড করি, তাহলে এনি ইন্টিজার upon division by n leaves one of the remainders কি কি 0 1 2 ডট ডট করে n মাইনাস 1। তাহলে যে কোনো ইন্টিজারকে আমরা যখন n দিয়ে ভাগ করবো, n দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ পেতে পারি? 0 1 2 করে n মাইনাস 1, ঠিক আছে? এবার দেখো, তাহলে যে কোনো ইন্টিজারকে n দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ পেতে পারো? 0 থেকে n মাইনাস 1। হলো? এবার এখানে জেডেন বলে একটা সেট বানাবো। ভালো করে জেডেন বলে একটা সেট বানাচ্ছি। কেন কি ডিটেলস আমি পরের দিন ক্লাসে অবশ্যই আলোচনা করবো যে কি করে এটা এলো। আজকে এটা হবে না, করা যাবে না, আমি পরের দিন এটা আলোচনা করে দেবো, চিন্তা নেই। আজকে শুধু জিনিসটা বুঝে নাও, পরের দিনের লজিকটা শিখে যাবে যে কেন এরকম হলো। আপাতত এটা বুঝেছি যে কোনো ইন্টিজারকে যখন আমরা এন দিয়ে ডিভাইড করবো, সেটা 0 থেকে n মাইনাস 1 অব্দি যে কোনো রিমাইন্ডার কিন্তু আমাদের দেবে। এবার এই জেডেন এ কারা থাকবে? জেডেন এ যারা থাকবে তারা হচ্ছে রেসিডিউ ক্লাস। তার মানে জেডেন এর এলিমেন্ট গুলো কেমন আকারে লিখবো? কিন্তু বার হিসেবে লিখবো, 0 বার, 1 বার,
2 বার কমা ডট করে n-1 বার। তাহলে এইটা মনে রেখে দিও যে জেডেন এ কারা থাকবে, এইটা মনে রাখবো কিভাবে না, যে কোনো ইন্টিজারকে n দিয়ে ভাগ করলে যে ভাগশেষ বা রেসিডিউ গুলো থাকে তাদের বার করব। মানে 0 থেকে কি হবে, 0 থেকে n-1 অব্দি। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা Z3 তে কে থাকবে বলো, কেউ একজন Z3 তে কে থাকবে বলো গো, এই কেউ একজন তো 0 রেসপন্ড করো, কি হবে? 0 বাড়িতেই নানা রকমের মিষ্টি 1 আর 2। 0 1 আর 2, ঠিক। তাহলে জেড এটা কেন লিখছি আমি পরের দিন অবশ্যই বারবার বলছি আলোচনা করে দেবো, কোনো চিন্তা নেই কেন এলো এটা। হ্যাঁ, এবার দেখো তাহলে Z3 তে 0 থেকে 2 বার অব্দি পাবো, কারণ 3 দিয়ে যখন কোনো সংখ্যাকে ভাগ করবো আমি ভাগশেষ কি কি পেতে পারি, 0 1 2। পরের দিন জানবে, যেদিন নেক্সট দিন পরের দিন ক্লাস নেবো, যে এই যে ভাগ করার কথা বলছি, এই ভাগ করাটাও একটা রিলেশন হয়, যেটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়, এবং ইকুইভ্যালেন্স রিলেশন থেকে আমরা ক্লাস পাই, এবং সেই ক্লাসগুলো এখানে লিখেছি, সেটা পরের দিন আমি ডিটেলস আলোচনা করবো। তাহলে আপাতত জেডেন জিনিসটা কি জেনে নাও, বোঝা গেল কি জিনিস। এবার এখানে দুটো বাইনারি কম্পোজিশন আমি ডিফাইন করছি জেডেন সেটের উপর। জেডেন এর উপর দুটো বাইনারি কম্পোজিশন ডিফাইন করছি, ভালো করে বুঝো। যে কোনো সেটের উপরে আমরা বাইনারি কম্পোজিশন ডিফাইন করতে পারি, এখানে জেডেন এর উপর ডিফাইন। প্লাসটাকে ডিফাইন করছি কিভাবে, এ বার প্লাস বি বার। দেখো জেডেন এলিমেন্ট গুলো বার আকারে দেখতে, এইটা মানে লিখলাম, তাই প্লাসটাকে এভাবে ডিফাইন করলাম। তাহলে জেডেন এর উপর প্লাসটাকে এভাবে ডিফাইন করলাম, ঠিক আছে। ডট, তাহলে প্লাস যে ম্যাপটা জেডেন ক্রস জেডেন টু জেডেন ডিফাইন করলাম কিভাবে, এইভাবে, এই যে এ বার প্লাস বি বার সমান এ প্লাস, হলো ডট অর্থাৎ মাল্টিপ্লিকেশন, এটাও জেডেন ক্রস জেডেন থেকে জেডেন ডিফাইন করছি কিভাবে না, এ বার ডট বি বার সমান এ বি। তাহলে জেডেন যেটা রেসিডিউ ক্লাসের যে সেট, সেখানে এলিমেন্ট গুলো কেমন দেখতে হবে বলেছিলাম, সেখানে প্লাস আর ডটটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, হলো। এবার এই প্লাসটাকে বলা হয়, মনে রাখবে জেডেন যখন করবো, এইটাকে বলা হয় অ্যাডিশন মডিউলো এন, এই রিলেশনটার নাম অ্যাডিশন মডিউলো এন, আর ডটটার নাম মাল্টিপ্লিকেশন মডিউলো এন। তাহলে একটা অ্যাডিশন মডিউলো এন আর একটা মাল্টিপ্লিকেশন মডিউল। এবার আমি একটা বানাবো কম্পোজিশন টেবিল। আচ্ছা কম্পোজিশন, তোমাদের মনে হবে স্যার কম্পোজিশন টেবিল মানে কি? মানে এই মানে একটা সেটের উপর যখন আমরা বাইনারি কম্পোজিশন ডিফাইন করছি, তখন এলিমেন্ট, দুটো এলিমেন্টের মধ্যে তো কম্পোজিশন হচ্ছে, ওই দুটো এলিমেন্টের মধ্যে কম্পোজিশন করে এরকম প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কম্পোজিশন করতে পারি। ওই কম্পোজিশন করে করে যে এলিমেন্ট গুলো পাবো সেটাকে একটা টেবিলে লিখবো। আর মনে হবে কম্পোজিশন টেবিলটা সবসময় ফাইনাইট সেটের জন্য হবে, মনে রেখো। আচ্ছা বেশ, যখন Z3 নিয়ে বললাম, আচ্ছা বলো Z3 তে কি কি থাকবে, 0 বার 1 বার 2 বার, তাই তো। এবার এখানে কম্পোজিশন নিচ্ছি প্লাস প্লাস, নিয়মটা শুনে নাও। কম্পোজিশন টেবিলে কি থাকবে না, দুটো এলিমেন্টের মধ্যে কম্পোজিশন করে কি কি পেতে পারি সেগুলো থাকবে। এছাড়া প্লাস লিখলাম, দেখো এই রো বরাবর এলিমেন্ট গুলোকে লিখবো আর এই কলাম বরাবর এলিমেন্ট গুলোকে লিখবো। এবার তোমরা বলবে
আমার সাথে বেশ 0 বার প্লাস 0 বার যোগ করে কত পাবো? বলো কত পাবো? 0 বার পাবো। কি করে? এটা মানে কত? বোঝা গেল সবার? এই যে a বার প্লাস b বার মানে a প্লাস b তার কি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ না না? না বুঝতে পারলে বলবে যে বুঝতে পারিনি। বেশ, তারপরে বলো 0 বারের সাথে 1 বার যোগ করলে কি পাবো? 1 বার। 1 বার। কি করে পেলাম? তারপরটা 0 বার প্লাস 2 বার যোগ করলে পাবো 2 বার। ঠিক আছে, এরপরে দ্বিতীয়টাকে নিয়ে কাজ করব। এরপরে কোনটাকে নিয়ে কাজ করব? এরপরে এইটাকে নিয়ে কাজ করব। বলো 1 বার প্লাস 0 বার কত হবে? 1 বার। 1 বার প্লাস 1 বার 2 বার। আচ্ছা 1 বার প্লাস 2 বার কত হবে? কে বলবে বলো? 1 বার প্লাস 2 বার কত হবে? এই সোজা জিনিস জিজ্ঞাসা করছি। বলো 1 বার প্লাস 2 বার কত হবে? কেউ একজন যেটা জানো সেটাই বলো না। হবে? ঠিক লিখেছি? শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছ সবাই? শোনা যাচ্ছে না? হ্যাঁ বেশ, আচ্ছা এবার দেখো এখানে হচ্ছে ব্যাপারটা, এই যে 3 বার লিখলাম কিন্তু আমরা এখানে Z3 নিয়েছি, তাহলে কি দিয়ে ভাগ করব? 3 দিয়ে। 3কে 3 দিয়ে ভাগ করলে কি হয়? ভাগশেষ কত থাকে? 0। 0 বার। সবার ক্লিয়ার? বেশ, এরপরে বলো 2 বার প্লাস 0 বার কত হবে? 2 বার। 2 বার প্লাস 1 বার 3 বার হয়, 3 দিয়ে ভাগ করবো তাহলে 0 বার। আচ্ছা 2 বার প্লাস 2 বার মানে 4 বার। 1 3 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকে? 1 বার। 1 হয়ে গেল কম্পোজিশন টেবিল কমপ্লিট। ঠিক আছে, আশা করি সবার বোঝা গেছে। বেশ, যদি তোমাদের বোঝা হয় তাহলে বলো দেখি এই টেবিলটা বানাও। Z4 সেটটা কেমন হয় বলো? এবারে এইটার ক্ষেত্রে বানাও দেখি কম্পোজিশন টেবিল কেমন বানাতে পারো। বলো প্রথম রোটা কত হবে? 0 বার 1 বার 2 বার 3 বার। তারপরটা 1 বার 2 বার 3 বার। আচ্ছা এর পরেরটা কত হবে? 1 বার প্লাস 3 বার মানে কত? 4 বার। কি দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকে? 0। তারপরটা ওটা হবে 2 বার 3 বার 4 বার। 4 বার মানে 0 আর 1 0 বার। 0 বার। 2 বার প্লাস 3 বার মানে 5 বার। 4 দিয়ে ভাগ করো কত ভাগ শেষ থাকবে? 1 বার। এরপরে হচ্ছে 3 বার প্লাস 0 বার মানে 3 বার। তারপরে 0 বার 1 বার 3 বার প্লাস 3 বার মানে কত হবে? 6 বার। 6 বার মানে 2 বার সরি 4 দিয়ে ভাগ করছি। ক্লিয়ার তো নাকি? ঠিক আছে, হ্যাঁ স্যার। বেশ এই অবধি পড়ে না, যাও ছুটি। যাও সব ছুটি। ছুটি হয়ে গেছে গো।